আমরা আজকের ক্লাসে করব অরবিটালের বিভিন্ন অরবিটালের আকৃতি এবং কোয়ান্টাম সংখ্যার সেট। অরবিটাল বলতে সাধারণত আমাদের যেটা ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে এস পি ডি এফ। তো এফটার 3D পিকচার এগুলো আঁকা যায় না, কিন্তু তোমার হচ্ছে এটা হাতে আঁকা সম্ভব হয় না। তো এস পি ডি এফ এগুলো আঁকা সম্ভব হয়। আমরা এস পি ডি এফটা একটু আঁকায় দেখাই দিই। তো প্রথমে দেখো এস অরবিটাল। এস অরবিটাল সাধারণত বর্তুলাকার বলতে ওই যে ক্রিকেট বল বা ফুটবল বল যেরকম একদম সেম টাইপের। এক্স অক্ষ ওয়াই অক্ষ সেটা এটা হচ্ছে এস অরবিটাল। এস এর জন্য এলও জিরো এলও জিরো এটা মাথায় রাখবা। তো দেখো এখানে একটা জিনিস আছে, এটার নাম আছে 1s। যতগুলো শক্তি স্তর হয় সে অনুসারে তার নাম হয়। এটার নাম আছে 2s। এটার নাম হচ্ছে 3s। এখানে আরেকটা জিনিস আছে নোড। নোড বা ফাঁকা স্থান। নোড মানে যেখানে ইলেকট্রন থাকে না সেই স্থানটাকে বলা আছে নোড বা ফাঁকা স্থান। পরীক্ষা ফিরে আসে নোড কি। তো নোড নোড মানে নোড। আচ্ছা, নোড থাকার সূত্র আছে n-1। যে কোনো অরবিটালে নোড থাকার সূত্র আছে n-1। কতটা নোড আছে? তো দেখো 3s, এখানে নোড কয়টা হবে? 3 বিয়োগ 1 ইকুয়াল টু কত আছে? 2। দেখো ফাঁকা স্থান এই একটা এই একটা, এটা কিন্তু ফাঁকা স্থান নয়, কারণ কি এখানে দেখো নিউক্লিয়াস আছে আর এখানে তোমার কাছে শক্তি স্তর আছে। নিউক্লিয়াস ও শক্তি স্তরগুলোর মধ্যে পার্থক্যটা কিন্তু নোড নাম, কিন্তু বারবার বলছি দুটো শক্তি স্তরের মধ্যবর্তী স্থানে যেখানে ইলেকট্রন থাকে না ওই স্থানটাকে বলা আছে নোড। সো এই দুইটার ভিতরে যেটা থাকলো সেটা হচ্ছে নোড, তাহলে এই একটা একটা। আচ্ছা, তাহলে 2s অরবিটালের নোড কয়টা? দেখো 2 বিয়োগ 1 এখানে একটা, তাহলে এইটাই আছে নোড। এটা কিন্তু নোড নেই। এখানে কত নোড? 1 বিয়োগ 1 কত আছে? 0। এখানে কোনো নোড থাকে না। আমি যদি বলি 7s অরবিটালে কয়টা নোড থাকে? সিম্পল 6টা। মানে যা n এর মান তার থেকে এক। ক্লিয়ার? এমসিকিউ যদি আসে পাবেন তো যে নোড যে কোনো অরবিটালে নোড কয়টা থাকে? n-1 সংখ্যক। ক্লিয়ার? চলে আসলাম আমরা p অরবিটাল। p অরবিটাল তো p অরবিটালের জন্য আমাদের সবসময় l এর মান অল টাইম 1 হয়, আর s অরবিটালের জন্য l ইকুয়াল টু 0। এটা মাথায় রাখবা। তো p অরবিটাল খেয়াল করো x y z x y z x y z। দেখো px py pz। তো px মানে কি? এই p অরবিটাল দেখতে ডাম্বেল, একদম মুভ ডাম্বেল। এই যে এক্সারসাইজ করা এই ডাম্বেল দুই মাথা মোটা থাকে, এটা অনেকটা সেরকম। তো যদি px হয় x অক্ষ বরাবর ডাম্বেলটা থাকবে, যদি py হয় y অক্ষ বরাবর ডাম্বেলটা থাকবে, pz হয় z অক্ষ বরাবর ডাম্বেলটা থাকবে। তো এখানে l এর মান অল টাইম 1, l এর মান অল টাইম 1, l এর মান অল টাইম 1। m এর মান প্রথমটা যদি m ইকুয়াল টু -1, m ইকুয়াল টু 0, m ইকুয়াল টু +1। এটা গেল আমাদের হচ্ছে p অরবিটাল। তাহলে p অরবিটাল আমরা তিন ধরনের জানি, px py pz। x অক্ষ বরাবর ডাম্বেল, y অক্ষ বরাবর ডাম্বেল, z অক্ষ বরাবর ডাম্বেল। এবং l আর m এর মানগুলো একটু ভালো করে মনে রাখবা, এগুলো কোয়ান্টাম সংখ্যা সেট করার সময় এটা কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা আসলাম d অরবিটাল। তো d করার সময় আরেকটা জিনিস বলি, নোডাল বিন্দু যেখানে ইলেকট্রন থাকে না সেই বিন্দুকে নোডাল বিন্দু। এই যে p অরবিটালে দুটো লোব আছে, এই একটা লোব একটা, এই লোব দুটো যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলে নোডাল বিন্দু বা নোডাল পয়েন্ট। দুটো p অরবিটালের যে লোবগুলো p d এই অরবিটালগুলো লোব থাকে, এই লোব যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলে নোডাল পয়েন্ট বা নোডাল বিন্দু। নোডাল পয়েন্ট, নোডাল পয়েন্ট, এটা নোডাল বিন্দু। আচ্ছা, তো এখানে আছে আমাদের নোডাল তল আছে। নোডাল তল বলতে কি? এটা x অক্ষ বরাবর, তাহলে নোডাল তল হবে yz। এটা নোডাল তল, প্রত্যেকটার কিন্তু একটা নোডাল তল আছে। যে কার নোডাল তল কি হবে? একটা কথা বলি, মনে রাখা সহজ টেকনিক। যদি এটা px হয় নোডাল তল হবে yz, এই নোডাল তল py, তাহলে আছে নোডাল তল হবে আছে zx। এটা z, তাহলে এটা হবে xy। এভাবে নোডাল তলটা আমরা
দেখতে পাবে কোন অরবিটাল নোডাল কথা এটা এমসিকিউতে দিতে পারে। এবার আমরা চলে আসলাম হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটাল ডি অরবিটাল জন্য আমাদের এর এর মান সর্বদাই 2। ওকে, আর এম এর মান আছে -2 -1 0 +1 +2। তো ডি অরবিটাল দেখো আমাদের আছে 5টা ডি অরবিটাল হয়। দেখো প্রথমটা জেড স্কয়ার যদি লেখা যায় জেড স্কয়ার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, কিন্তু ছোটবেলায় তো আমরা শিখেছি এক্স ওয়াই ওয়াই জেড, যেহেতু ডি জেড সবকটা সমান এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডি জেড স্কয়ার। আচ্ছা, এটা কি হয় এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড x y z x y z x y z। এর ক্ষেত্রে দেখো যদি x y তোমার আছে এই আকার টেকনিকটা মাথায় রাখো, এই শুধু একটা কমন একটা লোক দিয়ে দাও, এই আছে ডাম, দুই লোক বিশিষ্ট ডাম, এই x y y z আর z x। তো পরবর্তীতে দেখা হচ্ছে তোমার আছে এক্স ওয়াই, তখন কি হবে দেখো, আর তোমার আছে যদি বলি এক্স ওয়াই তখন এক্স অক্ষ ওয়াই অক্ষের মাঝামাঝি আরেকটা লোক দিতে হবে, এইটা আমরা দিতে পারি মানে জেড অক্ষের উপরে, আসলে জেড অক্ষের উপরে না, দুটো অরবিটাল যদি এই থাকে এটা আছে এরকম থাকবে, মানে এরকম এই যে মনে যেন একটা খাড়া শ্যাডো, এই শ্যাডো মানে অ্যাকচুয়ালি ওটা দেখেছে ওটাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে একদম এই টাইপের দেখে মনে হচ্ছে এর উপরে, আসলে ওর উপরে না। যদি হয় ওয়াই জেড ওয়াই আর জেড এর মাঝামাঝি একটা ডাম্বেল, জেড এক্স জেড আর এক্স এর মাঝামাঝি একটা ডাম্বেল। এরপর আসলো কি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তখন একটা এক্স অক্ষ বরাবর ডাম্বেল একটা ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল, তবে কি জেড স্কয়ার জেড অক্ষ বরাবর ডাম্বেলটা দিতে হবে, আর এই চারিদিকে একটা বল ওয়াই মানে ইলেকট্রন ডেনসিটি ক্লাউডটা এইভাবে থাকে। অ্যাকচুয়ালি এটা হলো কিভাবে সেটা কোশ্চেন এসে যায়, এছাড়াও এটা হলো কিভাবে, মূলত কি অরবিটাল গুলো এরকম হয়, x তোমার আছে d x স্কয়ার মাইনাস z স্কয়ার d x স্কয়ার মাইনাস z স্কয়ার x y z x y z। তাহলে একটা আছে x অক্ষ বরাবর থাকলো, একটা আছে z স্কয়ার বরাবর থাকলো। এটা কি হবে x অক্ষ বরাবর থাকে, একটা আছে y অক্ষ বরাবর থাকে। এখন এইটা যখন এর উপরে দেয়া হয়, এইটা যখন এর উপরে দেয়া হয়, দেখো এটা হচ্ছে জেড স্কয়ার না, জেড অক্ষ বরাবর থাকে। এখন এইটা যখন এর উপরে দেওয়া হয় তখন কি হবে, এই দুটো কম্বাইন করলে পরে তখন হবে দেখো এক্স ওয়াই জেড। এইটা যখন এর উপর দেওয়া হয় দেখো একটা এক্স অক্ষ বরাবর থাকে, একটা আছে ওয়াই অক্ষ বরাবর হলো, আর জেড অক্ষ বরাবর এই একটা থাকলো, আবার একটা জেড অক্ষ বরাবর আরেকটা গেল। কিন্তু অরবিটাল গুলো দেখো ডি জেড স্কয়ার যেটা থাকলো ওর শক্তিটা কিন্তু অনেক বেশি হয়ে গেল। এই শক্তি বেশি হয়ে যাওয়ার কারণে এইটা অনেক তোমার আছে বড় হয়ে যায়, আর এর ইলেকট্রন গুলো যেহেতু ওদের সাইজটা কম্পেয়ার ইলেকট্রন নাই ছোট হয়ে গেল, তখন কি করে এই চারিদিকে বলয় আকারে এটা ঘুরতে থাকে, এভাবে চারিদিকে বলয় আকারে ঘুরতে থাকে, যে কারণে আমরা সেটা বলি।
এবার আমরা আসলাম m এর মান আর n এর মান। দেখো আমরা কিন্তু বলি যে তোমার আছে l ইকুয়াল টু তোমার আছে 2, m ইকুয়াল টু কি হবে -2, l ইকুয়াল টু 2, m ইকুয়াল টু আছে -1, l ইকুয়াল টু 2, m ইকুয়াল টু কি আছে 0, l ইকুয়াল টু 2, m ইকুয়াল টু কি আছে +1, l ইকুয়াল টু 2, m ইকুয়াল টু কি আছে +2। লক্ষ্য করো যে আমরা যে প্রথমটা -1, দ্বিতীয়টা আছে তোমার আছে কি তোমার আছে -1 -2 -1 0 +1 +2। অর্থাৎ একটা বিষয় লক্ষ্য করো যে এর ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে না আমি আছে z স্কয়ার আগে লিখবো তারপর এটা এইভাবে সাজাও যদি দাও তো প্রথমটা দিবা সবসময় -1। অর্থাৎ এই যে m এর মানে -2 এও কিন্তু পাইতে পারে, এই +1 কিন্তু এও পাইতে পারে, কারণ কি এগুলো হচ্ছে ডিজেনারেট সমশক্তি সম্পন্ন, যার মানে কি আছে প্রত্যেকটা। তবে আমরা আলোচনার সুবিধার্থের জন্য আমরা প্রথমটা এইভাবে লিখাই x y y z z x x স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার, প্রথমটা মাইনাস সবসময় ছোটর থেকে বড়র দিকে সাজাই দিই আমরা, ওই কারণে এটা লেখা হয় -2 -1 0 +1 +2। এই মানগুলো মুখস্থ লাগবে, এটা যদি মুখস্থ না হয় তাহলে কোয়ান্টাম সংখ্যা সেট হবে না। এরপরে আমরা করব আছে কোয়ান্টাম সংখ্যা সেট। এবার আমরা করব আছে কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়। কোয়ান্টাম সংখ্যার সেটটা কিভাবে করা হয় দেখো, কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় দেখো আমরা অরবিটালের যে আকৃতিগুলো যেটা করলাম ওখানে এল আর এম এর মান যেটা আমরা করছিলাম, এখন আরেকটু আমরা লিখে দিই। দেখো খেয়াল করো, এল ইকুয়াল টু 0 হলে পরে এস অরবিটাল জন্য এম ও 0, এই বিষয়টা একটা মাথায় রাখো। পি অরবিটাল তিনটা পি এক্স পি ওয়াই পি জেড, এল এর মান 1, এম এর মান আছে -1, এল ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু 0, এল ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু +1। এই মানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়ান্টাম সংখ্যা সেট করার জন্য। আচ্ছা, এরপর চলে আসলো আমাদের ডি অরবিটাল। ডি অরবিটালের জন্য দেখো ডির জন্য আমাদের কি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এল ইকুয়াল টু 2, এল ইকুয়াল টু 2, এল ইকুয়াল টু 2, এল ইকুয়াল টু 2, এল ইকুয়াল টু 2। এম এর মান -2, এম এর মান -1, এম এর মান +1 0, এম এর মান +1, এম এর মান +2। আমি কিন্তু বলছি এম এর মান ডিজেনারেট যে কোনোটা হতে পারে, তবে আমরা এইভাবে ধরে হিসাবটা করব। এখন আমরা যদি একটা কোশ্চেন লিখি যে অক্সিজেন পরমাণুর সবকটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট কিভাবে হিসাব করা হয়। অক্সিজেন পরমাণুর সবকটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট, অক্সিজেন এর সব কয়টি কোশ্চেন নাম্বার 1, অক্সিজেনের সব কয়টি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়। সেট নির্ণয় কিভাবে করা যায়, আমরা প্রথমে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করে নিই। অক্সিজেন 8, 1s2 2s2 2p4। কিন্তু এইভাবে ইলেকট্রন করলে আমাদের হচ্ছে এটা হয় না, তোমার হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয় করতে একটু অসুবিধা হয়। আমরা বক্স করে নেব, হুন্ডের নীতি যেটা আর কি। দেখো এস অরবিটাল একটা, তাই একটা বক্স 2s 3s যাই হোক না কেন সেটা একটাই বক্স। পি অরবিটাল আছে আমাদের 3টা, তাই 3টা বক্স। এটার নাম আছে 1s, এটা 2s, এর নাম আছে 2px 2py আর 2pz। এখন দেখো ইলেকট্রন এখানে 2টা আছে, তাহলে একটা উপরে দিলাম একটা নিচে দিলাম। এখানে তাহলে প্রথম ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন, তৃতীয় ইলেকট্রন, চতুর্থ ইলেকট্রন। যদি এস অরবিটাল যায় ইলেকট্রন পূর্ণ করতে করতে যাবে। এখন দেখো পি অরবিটাল ইলেকট্রন আছে 4টা, তাহলে 1 2 3 4, এইটা হচ্ছে পঞ্চম, এইটা ষষ্ঠ, এইটা সপ্তম, এইটা হচ্ছে সেই অষ্টম ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের অষ্টম ইলেকট্রন। এখন এগুলোর জন্য কোয়ান্টাম সংখ্যা সেট কিভাবে হিসাব করা যায় দেখো,
খেয়াল করো, এখন আমরা যেটা করতে পারি তোমার আছে এখানে ইলেকট্রন সংখ্যা এটা আছে ই, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এল এম আর এস। তো ফার্স্ট ইলেকট্রন, আমি ইলেকট্রন সবসময় উপরের দিকে যদি মুভ করে থাকে সেটা হবে প্লাস আপ, ইলেকট্রনটা উপরের দিকে মুভ করে থাকলে প্লাস আপ, ইলেকট্রন যদি নিচ দিকে মুভ করে থাকে সেটা সচরাচর আমরা মাইনাস আপ ধরি। তো দেখো এখানে ফার্স্ট ইলেকট্রন E1, ফার্স্ট ইলেকট্রন আছে E1, মানে এই ইলেকট্রনটা প্রথম ইলেকট্রন। সো আমাদের এন এর মান কি হবে? এন এর মান হবে 1, এই যে সামনে আছে 1, তাই এন এর মান 1। এস অরবিটালে যদি থাকে, সে চাঁদের এসও যদি হয়, 2s 3s 4s চাঁদের এস যাই হোক না কেন, সবসময় আছে কি এলও জিরো এমও জিরো, তাহলে এলও জিরো এমও জিরো। ফার্স্ট ইলেকট্রনটা দেখো উপরের দিকে মুভ করে আছে, তাহলে হবে প্লাস হাফ, কমপ্লিট। E2 আসলাম আমরা সেকেন্ড ইলেকট্রন E2, তখন কি হয় দেখো, এইটা আছে E2, E2 এর জন্য আমাদের কি হবে দেখো, লক্ষ্য করো, দ্বিতীয় ইলেকট্রন, তাহলে এটার মান হবে 1, এই যে ইলেকট্রনটা, এল এর মান হবে আছে 0, এটার মান 0, এস আছে মাইনাস হাফ, কারণ দেখো ইলেকট্রনটা নিচ দিকে মুভ করে আছে। E3 আমরা করবো এটা E3, লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের হচ্ছে তৃতীয় ইলেকট্রন, তাহলে 2s সামনে কিন্তু এই যে 2 আছে, এইটা আছে n, এটা আছে n, তাহলে n এর মান হচ্ছে আমাদের আছে 2, যেহেতু s এ আছে, s এর জন্য এলও জিরো এমও জিরো, তাহলে এও জিরো এও জিরো, ইলেকট্রনটা দেখো উপর দিকে মুভ করে আছে, তাহলে প্লাস হাফ। E4 চতুর্থতম ইলেকট্রনের জন্য আমরা করব E4, তাহলে E4 এর জন্য কি হয় দেখো, লক্ষ্য করো, এইটা হচ্ছে E4 চতুর্থতম ইলেকট্রন, কোন অরবিটালে আছে? 2s অরবিটালে আছে, তাহলে 2s অরবিটাল যদি থাকে তাহলে এলও জিরো এমও জিরো, তাহলে সামনেরটা আমাদের হবে 2, আর এখানে এলও জিরো হবে এমও জিরো হবে, ইলেকট্রনটা নিচের দিকে মুভ করে আছে তাই সেটা মাইনাস হাফ। ই তোমার আছে 5, এইটা হচ্ছে পঞ্চম ইলেকট্রন, তাহলে 2px এ আছে, তাহলে এল এর মান এন এর মান সবসময় 2, এই যে সামনে 2 আছে তাই 2। এখন যদি px এ থাকে, যে pxy py হয় pz হোক, অল টাইম এল এর মান 1, এই দেখো এল এর মান সবসময় p এর জন্য আমাদের কিন্তু 1, কিন্তু px এর জন্য আমাদের m এর মান আছে -1, ইলেকট্রন যেহেতু উপরের দিকে মুভ করে আছে তাই প্লাস হাফ, ঝামেলা শেষ। আমরা চলে আসলাম E6 ষষ্ঠ ইলেকট্রনের জন্য। ষষ্ঠ ইলেকট্রনের জন্য আমরা কিভাবে করতে পারি দেখো, E6, তাহলে এখানে এইটা কিন্তু সবসময় ভুল করো, যেটা এইটা কিন্তু ষষ্ঠ ইলেকট্রন না, প্রথমে একটা করে যায় তারপর আবার পূর্ণ করতে আসে। সো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই কিন্তু ষষ্ঠ ইলেকট্রন, সপ্তম এইটা অষ্টম, ষষ্ঠ ইলেকট্রন, তাহলে এন এর মান 2, এল এর মান হচ্ছে আমাদের 1, এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে প্লাস হাফ। এবার আমরা করবো আছে দেখো E7, আমি একটু মুছে দিই তোমাদের, E7 এখান থেকে সম্ভব, E7 খেয়াল করো, এইটা আছে E7, তাহলে এন এর মান আছে 2, এল এর মান আছে 1, এর মান আছে +1 প্লাস হাফ। এটা হচ্ছে +1, দেখো এবার আমাদের চলে আসলো E8 অষ্টম ইলেকট্রন, এইটা কিন্তু সেই অষ্টম ইলেকট্রন, তো অষ্টম ইলেকট্রনটা আছে আমাদের p অরবিটালে, এখানে n এর মান 2, সামনে 2 আছে তাই, যেহেতু px এর জন্য তখন m, কিন্তু শুধু p, যেহেতু p এর জন্য l এর মান অল টাইম 1, যেহেতু px এ আছে তাহলে এর মান আছে -1, ইলেকট্রনটা নিচ দিকে মুভ করে আছে, এই ইলেকট্রনটা নিচ দিকে মুভ করে আছে, তাহলে সেটা হবে -1/2। এই হচ্ছে অক্সিজেনের সবকটা ইলেকট্রনের জন্য
কোয়ান্টাম সংখ্যার সেট। তোমরা একইভাবে বাসার কাজ করবা, কয়েকটা পরমাণু লিখে দিচ্ছি, এগুলো তোমরা বাসার কাজ করবা। এইগুলো সবকটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট করবা। লিথিয়াম দিলাম, বোরন, কার্বন, নাইট্রোজেন, নিয়ন, ফ্লোরিন, এগুলো একটু বাসার কাজ করবা। লিথিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, নিয়ন, ফ্লোরিন, এইগুলো কোয়ান্টাম সংখ্যা সেট করবা। এবার আমরা করি যত স্তরের ইলেকট্রনগুলোর জন্য কোয়ান্টাম সংখ্যা সেট। সো আমরা এটা করতে পারি ক্লোরিনের যত স্তরের ইলেকট্রনগুলোর জন্য কোয়ান্টাম সংখ্যা সেট। আমরা সবকটার জন্য করলাম যত স্তর, মানে কি কোনটা শেষ শক্তি স্তরকে বলা হচ্ছে যত স্তর। তো ক্লোরিনের যত স্তরের ইলেকট্রনগুলোর জন্য কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়। ক্লোরিনের যত কোশ্চেন আছে, ক্লোরিন এর যোজ্যতা স্তরের ইলেকট্রন গুলোর জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়। তাহলে আমরা কি করতে পারি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আগে করে নাও। 17 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে দেখো আমাদের যত স্তর কিন্তু এটা শেষ শক্তি স্তরকে সবসময় যত স্তর বলা হয়। তাহলে আমাদের আছে কি এস আছে, এর সাথে আছে আমাদের পি, এটা 3s আছে, 3px 3py 3pz। তাহলে এটা আছে দুইটা, একটা একটা একটা, এই। এবার আমরা কোনটা কততম ইলেকট্রন চেনা খুব জরুরি। খেয়াল করো, এটা হচ্ছে ইলেকট্রন এন, এল, এম আর এস। এখন এইটা কততম ইলেকট্রন, এটা খুব সহজে ভালো করে চিনতে হবে কোনটা কততম ইলেকট্রন। আমাদের অলরেডি এই পর্যন্ত 10, তাহলে এটা অবশ্যই আমাদের এটা আছে 11তম ইলেকট্রন। তাহলে বসাবো আছে E11। এখন 11তম ইলেকট্রন কোন অরবিটালে আছে? 11তম ইলেকট্রন আছে 3s অরবিটালে। যেহেতু 3s এ আছে তাহলে এখানে সামনে যেটা থাকবে সেটা n এর মান, তাহলে n এর মান হবে আমাদের 3। s অরবিটালে থাকলে আমি বলছি l ও 0 m ও 0, অর্থাৎ এটাও 0 এটাও 0, এটা হবে প্লাস হাফ, কাজ কমপ্লিট। E12 এই ইলেকট্রনটা, তাহলে n এর মান হবে আছে 3, যেহেতু 3s আছে, l এর মানও 0 m এর মানও 0, এটা হবে মাইনাস হাফ। এবার আমরা আসলাম E13। দেখো এইটা আছে সামনে যেটা আছে এটা আছে n এর মান, n এর মান হবে আমাদের 3। যেহেতু p তে আছে, সে px হোক py হোক pz হোক কোনো ব্যাপার না, l এর মান 1। যেহেতু px এ আছে তাই m এর মান হবে -1, ইলেকট্রন উপর দিকে আছে সেটা আছে প্লাস হাফ। এবারটা হবে আছে আমাদের E14। তাহলে কি হবে দেখো, তোমার আছে এটা আছে 11, এটা আছে 12তম ইলেকট্রন। n এর মান হবে 3, l এর মান হবে 1, এটা হবে আছে 0, এটা হবে প্লাস হাফ। এরপর চলে আসলো E15তম ইলেকট্রন। E15তম ইলেকট্রন কোনটা? তাহলে 11 12 13 14, এই কিন্তু সেই 15তম ইলেকট্রন।
তাহলে 15তম ইলেকট্রন মানে কত? ই এখানে আছে 3 হলো এল এর মান 1 যেহেতু পি তে আছে, আর যেহেতু এটা আছে পি জেড এ আছে তাহলে +1। অনেকে ভুল করে কি করে শুধু 1 দেয়, ঠিক না, কারণ এটা ত্রিমাত্রিক দিক বিন্যাস, অবশ্যই প্লাস দিবা। এটা হচ্ছে প্লাস হাফ। ই 16তম ইলেকট্রন কিন্তু এটা, তাহলে কি হবে? 3 এল এর মান আছে 1, এম এর মান আছে -1, যেহেতু পি এক্স আছে, ইলেকট্রনটা নিচ দিকে মুভ করে আছে তাই এটা -হাফ। ই তোমার আছে ই 17, 3 1, এটা সেই 17তম ইলেকট্রন, এটা 0, এটা হচ্ছে -হাফ, ফুল কমপ্লিট। এখন দেখো ই 16 আছে আমাদের তোমার 1 2 3 4 5 মানে 11 12 13 14 15, এই আছে 16, এইটা সেই 16। এই 16তম ইলেকট্রন আগে চিন্তা করতে কোন অরবিটাল আছে? 3px এ আছে। 3px এ থাকলে এল এর মান আছে আমাদের কত আছে? এন এর মান 3, যেহেতু পিতে আছে 1, এইটা যখন আছে তখন px এ -1, এটা -1। এই গেল আমাদের আছে ক্লোরিনের যত স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট। কোশ্চেনটা এভাবে আসতে পারতো ক্লোরিনের 13তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সেট, অনলি এটা করবা। যদি আসতো ক্লোরিনের এস অরবিটাল 3s তৃতীয় শক্তি স্তরে যে এস অরবিটাল আছে, সেই এস অরবিটালের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট, তাহলে সর্বশেষ কিন্তু তৃতীয় শক্তি স্তরে এস অরবিটাল আছে, সর্বশেষ কিন্তু এটা কিন্তু না। আসতে পারতো ক্লোরিনের 11তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট, তাহলে এটা করতাম। ক্লোরিনের যে বিজোড় ইলেকট্রনটা আছে তার জন্য কোয়ান্টাম সংখ্যা সেট, এটা বিজোড় ইলেকট্রন, সো ওইটা কততম ইলেকট্রন? ওইটা আছে 15তম ইলেকট্রন। শুধু এইটা করবো, আর অন্যগুলো কিচ্ছু করবো না, শুধু এইটার জন্য করবো। যদি বলতো ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট, এইটা কিন্তু সেই সর্বশেষ, ভুল করে অনেকে এইটা দিয়ে ফেলে। ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট মানে এইটা কিন্তু সর্বশেষ, এভাবে কোশ্চেনটা আসতে পারে। তোমরা বাসায় কিছু কাজ করবা, 11 পারমাণবিক সংখ্যা থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের যত স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট। 11 থেকে 20 যত স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট উইদাউট ক্লোরিনটা আমি করে দিয়েছি। 11 থেকে 20 পারমাণবিক সংখ্যা, এর ভিতরে শুধু ক্লোরিন বাদে সবকটা, যেমন সোডিয়ামের জন্য অনলি একটা করবা, কারণ সোডিয়ামের আউটার শেলে ইলেকট্রন থাকে একটা। ম্যাগনেসিয়ামের জন্য 2টা করবা, অ্যালুমিনিয়ামের জন্য 3টা করবা, এইভাবে। এবার আমরা আসি তোমার আছে ডি অরবিটাল জন্য ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট। তো প্রথমে আমরা করি আয়রনের ডি অরবিটালের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়। আয়রনের ডি অরবিটালের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়। দেখো আয়রনের ডি অরবিটালের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়। তাহলে আমাদের প্রথম কাজ আছে ইলেকট্রন বিন্যাস করা। আয়রনের ডি অরবিটালের ইলেকট্রনগুলোর জন্য কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়। তাহলে এফি করলাম 26, তোমার আছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। দেখো সিস্টেম দেখো, অলরেডি কিন্তু কোনটা কততম ইলেকট্রন চেনা প্রয়োজন। এই বলতো 18, এই হলো 20, 18 2 20, এইখান থেকে 21 থেকে শুরু হবে, যেহেতু আমি ডি অরবিটাল বলেছি। তো ডির জন্য আমাদের শুধু অনলি ডিটার আঁকবা, অন্যগুলো আঁকার কোনো প্রয়োজন নাই। কি হবে? 3d xy 3d yz 3d zx 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার 3d z স্কয়ার। তখন আছে কি হবে?
6টা ইলেকট্রন, মানে প্রথমে একটা যাবে, এটা 21তম ইলেকট্রন, 22তম ইলেকট্রন, 23, 24, 25, 26। এবার আমরা সেই আগের মতনে ইলেকট্রন এন এল এম এস। দেখো ফার্স্ট ইলেকট্রন, তুমি এখানে জেড স্কয়ার দিয়ে শুরু করতে পারতো, কোনো ব্যাপার ছিল না, জেড স্কয়ার এক্স স্কয়ার, তবে আমাদের নিয়ম আছে এটা করলে আমাদের একটু সুবিধা হয়। তো দেখো আমরা কোনটা কততম ইলেকট্রন, এইটা আছে 21তম, যদি এখানে জেড স্কয়ার বসাতা তাহলে 21তমই হতো। এইটা যদি আছে তুমি এখানে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার দিতা তাহলে 22তম হতো, ওতে কোনো বিষয় নাই, মানে পরপর চলে যাবে ইলেকট্রন। এখন ই 21তম ইলেকট্রন, দেখো 3D XY-তে আছে, XY-তে থাকলে পারে আমাদের দেখো সামনেরটা আসার সময় এন এর মান, তাহলে এন এর মান হবে 2, এল এর মান হবে আছে এন এর মান আছে 3, যেহেতু ডিতে আছে এল এর মান অল টাইম 2, DXY-তে আছে, DXY এর জন্য এম এর মান আমরা অলরেডি একটা লিখে নিয়েছি, এটা আছে -2, প্রথমটা -2 উপর দিকে মুখ করে আছে, তাহলে +12, E22, তাহলে এন এর মান 3, এল এর মান আছে 2, এম এর মান প্রথমটা তাহলে আছে এটা -1। তোমাদের মনে রাখার জন্য সহজ টেকনিক আমি একটু বলে দিই, প্রথমটা -2, -1, 0, +1, +2, এভাবে যদি পেন্সিল দিয়ে লিখে রাখো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে মানে করার সময়, কিন্তু এটা এখানে এইভাবে দিবা না। তো এখন দেখো ইলেকট্রনটা তাহলে এটা হবে আমাদের +12, E23 মানে এই ইলেকট্রনটা, তাহলে আমাদের কি হবে 3, 2, 0, +12, E24, 3, 2, +1, +12। তাহলে E25, এন এর মান 3, এল এর মান 2, এম ইকাল টু হবে আছে আমাদের +2, +12, মানে E25 মানে এই ইলেকট্রনটা, তাহলে এন এর মান আছে 3, এল এর মান আছে 2, যেহেতু ডিতে আছে তাই 2, লাস্টে এইটা আছে এম এর মান আছে +2, উপর দিকে মুখ করে আছে +12। E26, তাহলে কি আছে E26, তাহলে এখানে হবে 3, মানে এই ইলেকট্রনটার জন্য 3, এল এর মান আছে 2, এম এর মান আছে -2, নিচের দিকে মুখ করে আছে -12। আয়রনের ডি অরবিটাল ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়। পরীক্ষা আসতে পারতো আয়রনের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়, এটা কিন্তু সর্বশেষ ইলেকট্রন, এটা কিন্তু সর্বশেষ নয়, তোমরা যেন ভুল করে ফেলো না। এখন তোমার আছে এই গেল, এখন তোমরা কাজ করবা 21 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ডি অরবিটালের ইলেকট্রনগুলোর জন্য কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়। 21 থেকে 30 HW, 21 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের কোয়ান্টাম সংখ্যা সেট করবা উইদাউট আয়রন, আয়রনটা আমি যেহেতু করাই দিলাম এর আলোকে বাকিগুলো কমপ্লিট করবা। 21 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের যত স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট। এখন এর ভিতরে ক্রোমিয়াম এবং কপার ব্যতিক্রম আছে, এটা স্পেশালি ব্যতিক্রম, এটা ইম্পর্টেন্ট এবং এটা করাই দিতে হবে। এবার কোশ্চেন তোমরা লেখো একটা, ক্রোমিয়াম এবং কপারের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়। ক্রোমিয়াম এবং কপারের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় আমরা কিভাবে করব দেখো। ক্রোমিয়াম এবং কপারের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়। আমরা ক্রোমিয়াম এবং কপারের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট করছি। তো প্রথমে আমরা ক্রোমিয়ামটা করি, পরে আমরা কপার করব। তো
দেখো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করা হয়, তো এখানে তোমরা প্রথমে যেটা করবা যে অ্যাকচুয়ালি মানে আমরা ক্রোমিয়ামের প্রাথমিক অবস্থায় যদি আউটবাউ নীতি অনুসারে যে ইলেকট্রন বিন্যাসটা করা হয়, প্রথমে লোয়ার শেল ইলেকট্রন যায়, তারপর হায়ার শেল ইলেকট্রনগুলো আমাদের প্রবেশ করে। তো তোমরা লিখে রাখো আউটবাউ নীতি অনুযায়ী, আউটবাউ নীতি অনুসারে ক্রোমিয়াম এর বিন্যাস। ক্রোমিয়াম 24 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। এই দেখো 4s এর দুইটা যাবে, এইটা হচ্ছে চারটা আসবে। অর্থাৎ আমরা যদি এখানে ইলেকট্রন বিন্যাসটা করি বক্স পদ্ধতিতে, এটা 3d xy 3d yz 3d zx 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার 3d z স্কয়ার, আর এটা আছে 4s। তাহলে এখানে দেখো আমাদের এইটা পূর্ণ করে ফেললো। এটা কোনটা কততম ইলেকট্রন চেনা খুব জরুরি। তো এখানে দেখো এইটা আছে 4s, তাহলে এখানে এই পর্যন্ত আমাদের 18 19 20 21 22 23 24, তাহলে এটা কিন্তু আমাদের সর্বশেষ। কিন্তু স্থিতিশীল অবস্থায় ক্রোমিয়ামের প্রকৃত আমরা ইলেকট্রন বিন্যাসটা কিন্তু পাই এটা, কিন্তু স্থিতিশীল অবস্থায় ক্রোমিয়াম এর প্রকৃত বিন্যাস ক্রোমিয়াম 24 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, তাহলে 4s 1 হয়, এইটা 5 হয়। এইটা হচ্ছে প্রকৃত, অ্যাকচুয়ালি ও থাকে এইভাবে। প্রকৃত ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই। অর্থাৎ আমরা যদি বক্স করি এখন, তাহলে এখানে থাকছে একটা 4s 3d xy 3d yz 3d zx 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার 3d z স্কয়ার। তাহলে এখানে কি আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ভালো করে লক্ষ্য করো, এই যে জেড স্কয়ার এখানে কিন্তু ইলেকট্রন ছিল না, ফাঁকা ছিল, এখানে একটা এসছে, মানে 4s এর ইলেকট্রন কিন্তু নিয়ে নিছে। তাহলে এটা কিন্তু আমাদের সর্বশেষ ইলেকট্রন নয়, সর্বশেষ ইলেকট্রন কিন্তু এটা, সর্বশেষ ইলেকট্রন হচ্ছে এইটা। এটা কিন্তু ক্রোমিয়াম অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য এই ইলেকট্রনটা 4s থেকে গ্রহণ করছে 3d z স্কয়ার। তাই এখানে লিখবা ক্রোমিয়াম অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য, ক্রোমিয়াম অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য। তার আগে একটু কাজ করে নিবা যে ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার ইলেকট্রন, ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার ইলেকট্রন, 3d z স্কয়ারের ইলেকট্রনটা সর্বশেষ ইলেকট্রন নয়। ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার ইলেকট্রন, 3d z স্কয়ার ইলেকট্রনটা সর্বশেষ ইলেকট্রন নয়, কারণ ক্রোমিয়াম অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য এই 3d z স্কয়ারের ইলেকট্রনটা 4s থেকে গ্রহণ করে নিয়েছে, তাহলে ওটা কিন্তু সর্বশেষ ইলেকট্রন নয়। তাহলে সর্বশেষ ইলেকট্রন কি 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার। সুতরাং ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট হয় নিম্নরূপ। এই যে সর্বশেষ ইলেকট্রন এটা, তাহলে n এর মান হবে আমাদের 3, l এর মান হবে হচ্ছে 2, m এর মান হবে +1, s এর মান হবে +12। এই ব্যাখ্যা দিয়ে এটা লিখে দিতে হবে, তাছাড়া কিন্তু নাম্বার পাবা না। এই আছে ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা। ম্যাক্সিমাম ভুল করে তোমরা এটা করতে আর এটা সর্বশেষ ইলেকট্রন দিয়ে ফেলতে, এটা পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। এখন আমরা করব কপারের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়।
কপারের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়। তো প্রথমে যেটা করব আমরা, কপারের জন্য যে আহ্বান নীতি অনুসারে কপারের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট নির্ণয়, তাহলে এখানে কপার দিয়ে দিবা, এখানে দিয়ে দিবা 29, এটা হবে হচ্ছে আমাদের 9, এই দিলাম। এবারে কি, তাহলে এখানে আমাদের ইলেকট্রন হবে এটা, এই। এবার বলবা কিন্তু স্থিতিশীলতা অর্জনের জন্য কপারের প্রকৃত ইলেকট্রন বিন্যাস, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে আমাদের আছে 1, এই জায়গাটা হবে কপার 29। এবার হচ্ছে আমাদের কি হবে দেখো, যে এখানে তাহলে আমাদের হবে আছে এটা হবে, এটা হলো, তাহলে আমাদের কিন্তু এখানে বলবা যে কপারের সর্বশেষ ইলেকট্রনটা 3d x² - y² ইলেকট্রনটা যেটা নিচের দিকে মুখ করে আছে, যেটা নিচের দিকে মুখ করে আছে সেটা সর্বশেষ ইলেকট্রন। 3d z² এর যে ইলেকট্রনটা নিচের দিকে মুখ করে আছে সেটা সর্বশেষ ইলেকট্রন নয়, কারণ কপার অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য ওই ইলেকট্রনটা 4s থেকে গ্রহণ করছে। সুতরাং সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেট হবে কি, n = 3, l = 2, m = আছে +1। যেহেতু ইলেকট্রনটা নিচ দিকে মুখ করে আছে, এই জায়গাটায় শুধুমাত্র বসাই দিবা -1। তাহলে টোটাল আমাদের কোয়ান্টাম সংখ্যার সেট গেল। তোমাদের এবার আরেকটা কোশ্চেন বলি, ক্যাডমিয়ামের এটা অবশ্যই বাসার কাজ করবা। ক্যাডমিয়ামের অবশ্যই এটা প্র্যাকটিস করবা। ক্যাডমিয়ামের 2, 4, 7, 8, 9, 13, 11, 13, 17, 19, 25, 28, 33, 38, 42, 46, 48 তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা সেট। এইটা করলে প্রকৃত কোয়ান্টাম সংখ্যা সেট ফুল ক্লিয়ার হয়ে যাবে। এততম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা, স্পেশাল আমি ইলেকট্রন নাম বলে দিয়েছি যে এই ইলেকট্রনের জন্য, এততম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট। এগুলো যদি পারো তাহলে তোমাদের কোয়ান্টাম সংখ্যা নিয়ে সেট নির্ণয় আর কোনো সমস্যা। আর এইটা পারলে পরে আমাদের হুন্ডের নীতি, আহ্বান নীতি, পলের নীতি এইগুলো কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।